পোস্ট অফিসটা রাস্তার ধারেই পড়ে, একটা বড় কম্পাউন্ডের একটু ভিতরের দিকে। রিক্সা করে যেতে যেতেই দূর থেকে দেখতে পেলাম বারান্দার উপর একটা কাউন্টারের সামনে রীতিমতো জটলা লেগে গেছে। রিক্সাওয়ালাকে একটু তাড়াতাড়ি চালিয়ে যেতে বললাম। যদি পকেটমার হয় তো নেমে দুঘা বসিয়ে দিয়ে আসব। পর মুহূর্তে কিন্তু মত বদলাতে হলো। রিক্সাওয়ালার পিঠে একটা ঠেলা দিয়ে চাপা গলায় বললাম, এই শিগগির ফেরা রিক্সা। জিজ্ঞেস করলে, কেন বাবু? সে শুনবি খন, তুই আগে ফেরা। বলে তার জামাটা চেপে ধরলাম। জোরেই চালিয়েছিল, ব্রেক কষতে কষতে কিন্তু খানিকটা এগিয়ে গেল। পোস্ট অফিসের প্রায় সামনাসামনি। ঘোরাতেও যাচ্ছিল, কিন্তু তখন আর উপায় নেই, ধরা পড়ে গেছি। কোনো পকেটমার নয়, গোবিন্দ মাসি। আওয়াজটা কানে গিয়েছিল, শুধু এমন সময় এখানে এই অবস্থায় ওর উপস্থিতির কথাটা ভাবতে পারিনি বলেই একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। রিক্সাটা ঘোরাতে গিয়েই বোধহয় আরও নজরে পড়ে গিয়ে থাকব। গোবিন্দ মাসি ভিড় ঠেলে বেরিয়ে আসতে আসতে হাত তুলে চিৎকার করে উঠলেন, এই রিক্সাওয়ালা, দাঁড়াবি! দাঁড়া, নইলে তোর একদিন কি আমার একদিন। একটা ভদ্রলোকও এসে দেখুক, অবলা মেয়ে মানুষ দেখে এরা কি জুলুমটাই না করছে। ডেকে দে না, বলি ও বাছা, শুনছো? বলি ও ভদ্রলোক। বড় আমার ভদ্রলোক রে, ঘুরেও তাকায় না। কতকগুলো করে চ্যাংড়া জোটে, তারাও ডাক দিতে দিতে এগিয়ে আসছে, আর তাদের পেছনে গোবিন্দ মাসি। নামছি না দেখে ওর ভাষাও ক্রমে ক্রমে উগ্র হয়ে উঠছে। আমি মুখটা ফিরিয়ে বসেছিলাম। রিক্সাওয়ালার ভ্যাবা চাকা লেগে গেছে, তাকে তাগাদাও দিচ্ছিলাম। শেষে আর উপায় না দেখে সামনাসামনি হয়ে দাঁড়ালাম। গোবিন্দ মাসি একটু থমকে দাঁড়িয়ে পড়লেন। দূর থেকে নিশ্চয়ই চিনতে পারেননি, ঘুরেও বসেছিলাম। খুব সামনাসামনি হতে একটু অবাক হয়ে গিয়ে এগিয়ে আস্তে আস্তে বললেন, আমাদের শৈল না? আমি ভাবলাম অন্য কেউ। তা তুই এখন কোথা থেকে? চ্যাংড়াগুলো ঘিরে নিয়ে মুখের দিকে চেয়ে আছে। বললাম, এই গাড়িতেই নামলাম, বাড়ি যাচ্ছিলাম। তা তুমি এখানে? আমি তো বুঝতেই পারিনি এতক্ষণ। ব্যাপারখানা কি? একটা যেন গোলমাল হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে? গাঁট কাটা নয় তো? আমায় হঠাৎ দেখতে পেয়ে খানিকটা বিস্ময় এবং খানিকটা আহ্লাদে গোবিন্দ মাসির গলাটা নরম হয়ে এসেছিল। আবার সপ্তমে চড়ে গেল। একেবারে ঘুরে পোস্ট অফিসের দিকে মুখ করে হাত দুটো তুলে চেঁচিয়ে উঠলেন, গাঁট কাটা? গাঁট কাটা তো এদের সামনে সোনার চাঁদ রে। এরা একেবারে গলায় ছুরি বসিয়ে দেবে, এই এদের ব্যবসা দাঁড়িয়েছে। তাই এবার পাল্লায় পড়েছে, দেখি কে কার গলায় ছুরি বসায়। আমারও নাম গোবিন্দ বামনি। বারান্দার ভিড়টা ধারে সরে এসে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। পাঁচমিশালি ভিড়, সদর জায়গা। খুবই বিব্রত হয়ে পড়তে হলো। বললাম, ব্যাপারখানা কি? ওরা আমায় টেলিগ্রাম করতে দেবে না। ন্যায্য পাওনার উপর এত দাও তো পাঠাবো, নইলে রইল পড়ে তোমার টেলিগ্রাম। বড় থেকে ছোট পর্যন্ত সব একজোট হয়েছে, সব শিয়ালের একরা। এত দাও তবে যাবে, নইলে যেমনকার টেলিগ্রাম তেমনি থাকবে পড়ে। চ্যাংড়াদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ওই ওনারা বলছেন 2 টাকা 8 আনা লাগবে, ইনি বলছেন 12 আনার বেশি কখনো দেব না। এই নিয়েই ঝগড়া। পুরোপুরি না বুঝলেও এবার একটা আন্দাজ পাওয়া গেল। গোবিন্দ মাসি যখন কোট ধরে বসেছেন, তখন যুক্তি দেখাতে গেলে কাজ তো হবেই না, উল্টে ওদের দলে ফেলে আমারও আদ্যশ্রাদ্ধ করতে বাঁধবে না ওনার। তা ওনার দিকে টেনেই বললাম, আবদার তো মগের মুলুক নাকি? কই টেলিগ্রামটা আছে তোমার কাছে? গোবিন্দ মাসি বললেন, না, ওদের কাছেই আছে।
ও দিতে চাইছে না? নিচ্ছে কে যে ফিরিয়ে দিতে চাইবে না? ওদের বুকের উপর বসে ওই টেলিগ্রাম করাবো, তবে আমার নাম। নিচ্ছে কে যে ফিরিয়ে দেবে? বললাম, তাহলে বাড়ি গিয়ে সেই ব্যবস্থাই করি, চলো। মুখের কথায় তো শোনবার লক্ষণ দেখছি না। বাড়ি গিয়ে ওদের উপরওয়ালাদের কাছে কড়া চিঠি ছাড়ব, চলো। কৌতূহলী ভিড় জমে উঠেছে। এই ধরনের নির্বোধের মতো কথা বলতে মাথা কাটা যাচ্ছে, তবু অস্বস্তিকর পরিবেশ থেকে সরে পড়তে পারলে বাঁচি আপাতত। গোবিন্দমাসি খুব কষে আমার ডান হাতটা মুঠিয়ে ধরলেন, আর ভূমিকা না করে পোস্ট অফিসের দিকে একরকম টানতে টানতে নিয়ে যেতে যেতে চিৎকার করতে লাগলেন, তুই যে মেয়ে মানুষের বেহদ্দ হলি রে শৈল! কতগুলো গুন্ড বাটপার শহরের মধ্যিখানে বসে যা খুশি তাই করবে। কোথায় পুরুষের মতো এগিয়ে গিয়ে তাদের বিষ দাঁত ভেঙে দিবি তা নয়, ঘরের কোণে বস চিঠি লিখতেছেন। এমনি মেনি মুখো তুই কবে থেকে হলি? হ্যাঁ, কই ছিলি না তো এর আগে? চল, আমি রয়েছি, দেখি কে তোর কেশাগ্র স্পর্শ করে, চল। সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে ভিড়ের মধ্যে সেঁধুলেন, অবশ্য আমাকে নিয়েই। দৃশ্যটা যথেষ্ট কটু হয়ে উঠেছে। আমি প্রতিরোধ করবার চেষ্টা করে আর চরমে নিয়ে গেলাম না। কাউন্টারের কাছে নিয়ে গিয়ে আমায় একটু সামনে ঠেলে দিয়ে বললেন, এই এসেছে 3টে পাস, আর একটা অবলা মেয়ে মানুষ নয় যে যা বোঝাবে নির্বিচারে শুনে যাবে। করুক বোঝাপড়া ওর সঙ্গে, আমি এই গ্যাঁট হয়ে বসলুম। বারান্দার শেষ দিকটায় একটা শানের বেঞ্চ রয়েছে। গোবিন্দমাসি তার উপর গিয়ে বসতে যারা বসেছিল তারা সমীহ করে সরে এলো। গঙ্গা স্নানের ফেরত ঘটনাটার সূত্রপাত হয়েছে। গোবিন্দমাসির পরনে মটকা থান, বাঁ হাতে কমণ্ডলু, ভিজে কাপড় আর গামছাটা পাট করে মাথার উপর বসানো। বেঞ্চে বসে বসে বললেন, শোন শৈল, ওরা কি বলতে চায় শুনে একটা বিহিত কর। দেওয়ানি ফৌজদারি কোনো কিছুতে ডরাবি নে, এই আমি রয়েছি। কমণ্ডলু থেকে জল নিয়ে কাপড় গামছা সরিয়ে মাথায় 2-3 বার চাপড়ে চাপড়ে দিয়ে একবার ভিড়ের সবার উপর চোখ বুলিয়ে নূতন পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে বসলেন। একটা চ্যাংড়া কমণ্ডলুতে আর কতখানি জল আছে দেখবার জন্য কৌতূহল হয়ে গলা বাড়িয়েছিল, কড়া দাবড়ানি খেয়ে পিঠ দিয়ে ঠেলা মেরে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লোকের চাপ আরও বেড়ে উঠছে, সব নিশ্চুপ। নূতন এ পর্বটা কিভাবে শুরু হয় দেখবার জন্য সবাই উৎকণ্ঠিত হয়ে রয়েছে। কাউন্টারের ওদিকেও ছোটোখাটো একটা ভিড়। পোস্ট অফিসের আমলারা একত্র হয়েছে। টেলিগ্রামের ফর্ম হাতে করে যে ছেলেটি সামনে দাঁড়িয়েছিল তাকে বেশ একটু কুণ্ঠিতভাবেই প্রশ্ন করলাম, কি হয়েছে, আপনি টেলিগ্রাফিস্ট? ছোকরার মুখটা বেশ থমথমে, দেখে মনে হয় অনেক অশ্রুতিমধুর বিশেষ্য বিশেষণ কানে গিয়ে মাথাটা ভারী করে রেখেছে। বললে, আজ্ঞে হ্যাঁ, একটা টেলিগ্রাম নিয়ে এসেছেন। একে তো কাকে দিয়ে কি লিখিয়েছেন মাথা মুন্ডু কিচ্ছু ধরা যাচ্ছে না। মরুগ্গে, ভাবলাম যা দেখছি অক্ষর ধরে পাঠিয়ে দিই। বললাম এত চার্জ পড়বে, এই 2 টাকা 8 আনা। বলেন কোনো মতেই দেবেন না? কবে কোন মাসে কাকে একটা টেলিগ্রাম করতে গিয়ে 12 আনা পয়সা লেগেছিল সেই হিসেব ধরে বসে আছেন। ঘুরে নাচেও দেখলাম গোবিন্দমাসি বেঞ্চের উপর বসে ফুলছেন। ওই কথাগুলোর পরপরই মাথাটা একটু দুলিয়ে কমণ্ডলু থেকে আরও একবার জল নিয়ে আবার একবার মাথায় চাপড়ে দিলেন। আত্মসংযম কি প্রস্তুতি ঠিক বুঝতে পারা গেল না। বললাম, ওনাকে হিসেবটা বুঝিয়ে দিয়েছেন? মানে মহিলা কিনা তাই জিজ্ঞাসা করছি। একবার নয় মশাই, 1000 বার 1000 রকম করে। এই এতগুলো কথা আছে, 8টা পর্যন্ত এই পড়ে, তারপর এই হিসেব। উনি কোনো মতেই শুনবেন না? না হয় নিয়েই যান, অন্য কোনো পোস্ট অফিসে দেখে নিন, তাও নয়, এইখান থেকেই করাবেন, সেই 12 আনার বেশি দেবেন না।
গালমন্দর কথা তো বাদই দিলাম, বুড়ো মানুষ, কিন্তু কাজেরও তো ক্ষতি হচ্ছে। ওনার সামনে আরও 3 জনের নিলুম, বলতে বললেন জোচ্চোর, বাটপার। তো ওনাকে জিজ্ঞাসাও করলুম যে ন্যায্য না হলে ওরাই বা দেবে কেন? কি বললে জানেন? বললে হাঁদা, অপগণ্ড, গবেট তাই দিয়ে যাচ্ছে। গোবিন্দ মাসি শুধু মাথাটা একটু দোলালেন। প্রশ্ন করলাম, আগে কম ছিল, এখন রেট যে বেড়েছে সেটা বুঝিয়ে দিয়েছেন? বুঝেছি এই প্রশ্নগুলো রুচিকর হচ্ছে না গোবিন্দ মাসির, অথচ কোন পথে অগ্রসর হব বুঝতেও পারছি না। কতকটা ওনাকে ঠান্ডা করার জন্যই বললাম, এই জন্যই জিজ্ঞেস করছি, বুঝিয়ে বললে উনি না বোঝার মানুষ নন তো? অনুভব করলাম কি ভেবে এতেও মাথাটা একটু দোলালেন গোবিন্দ মাসি। ছোকরা বললে, ওই তো বললাম সব রকমে বুঝিয়েছি মশাই, উনি কোনো মতেই। আর শেষ করতে হলো না। গোবিন্দ মাসি হঠাৎ এমন হুঙ্কার করে বেঞ্চি ছেড়ে দাঁড়িয়ে উঠলেন যে ভিড়টা খানিকটা ছত্রভঙ্গ হয়ে গেল। এগিয়ে এসে আমার হাতটা আবার চেপে ধরে বললেন, ও অলপেরা, তোকেও নিজের মতো করে বুঝিয়ে ছাড়বে শৈল। তোর যদি নিজের বুদ্ধি না থাকে, 3টে পাশ যদি তোর ভস্যে ঘি ঢালা হয়ে থাকে, তো কাজ নেই, চলে আয়। তুই ঘোমটা টেনে ঘরের কোণে বসে উপরের নখকে চিঠি লিখবি চল। সব শিয়ালের এক রা। টেলিগ্রাফের দর যে বেড়েছে তা গোবিন্দ মাসি জানে, আজ জন্মায়নি, কচি খুকিটি নয়। টেলিগ্রাফ কেন, গরিবের পোস্টকার্ড 1 পয়সা থেকে 2 পয়সা হয়েছে, 2 পয়সা থেকে 3 পয়সা হয়েছে, খাম থেকেছে গিয়ে 2 আনায়। গোবিন্দ মাসি আজকের নয়, বসে বসে সব দেখেছে। অত বড় ইংরেজ রাজা, তাকেও সমুদ্র পেরিয়ে তল্পা গুটিয়ে পালাতে হলো, তাও দেখেছে। এবার এদের যে ভাগাড়ে গিয়ে উঠতে হবে তাও দেখে ছাড়বো, মরবো না। বড্ড বাড়াবাড়ি হচ্ছে, একটু জানিয়ে দেওয়া দরকার। তবু বিরক্তিটা যথাসাধ্য চেপেই বললাম, একটু চুপ করো না গোবিন্দ মাসি, বুঝি ব্যাপারটা। গোবিন্দ মাসি একেবারে ফেটে পড়লেন। তুই বুঝবি নি, ও গুন্ডরা জাদু জানে, বোঝার মতো অবস্থা তোরা রাখেনি। 1 পয়সার পোস্টকার্ডটা 3 পয়সা হয়েছে, 2 পয়সার খামটা 2 আনা করেছে। কিন্তু ওরা যে আবদার ধরেছে 2টো বেশি কথা লিখলে টেলিগ্রাফের বেশি দিতে হবে, তা আমায় বুঝিয়ে দিক। পোস্টকার্ডে 2টো বেশি কথা লিখে কবে কাকে বেশি গুণাগার দিতে হয়েছে? হ্যাঁ, খামে 2টো বেশি কথা লিখে কবে কার জরিমানা হয়েছে বলুক ওরা আমায়। বড় বোঝানেওয়ালা হয়েছে, দিক বুঝিয়ে। কাউন্টারের ওদিকে যারা জড়ো হয়েছিল তাদের মধ্যে রোগা গোছের একজন ভিতর থেকে ঠেলে এসে বিজ্ঞের মতো একটু মাথা দুলিয়ে বলল, কেন, খাম ওজনে বেড়ে গেলে দিতে হয় না বেশি? ভারী শরীর হলেও সে ক্ষিপ্রতা শুধু গোবিন্দ মাসিতেই সম্ভব। মুহূর্তের মধ্যেই হাত বাড়িয়ে টেলিগ্রাফ বাবুর হাত থেকে টেলিগ্রাফের ফর্মটা ছিনিয়ে মুঠোর মধ্যে দুমড়ে নিয়ে ধাঁ করে লোকটার নাক বরাবর লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। বললেন, 2টো বেশি কথায় ওর ওজনটা কত বেড়েছে বল না রে ড্যাকরা। হ্যাঁ বল, বড় যে হিসেব বোঝাতে এসেছিস, সবাইকে ঠেলে ঠুলে শটকালি কেন রে, আয় বুঝিয়ে দে। বড়ই বিসদৃশ হয়ে পড়েছে ব্যাপারটা। পিছনে নূতন একজন এসে দাঁড়ালেন, ভারী কি গোছের। দেখে মনে হলো যেন স্বয়ং পোস্টমাস্টার। এতক্ষণ সরেজমিনে কেন উপস্থিত হননি বুঝতে পারা গেল না। আমাকেই প্রশ্ন করলেন, মশাই আপনার আত্মীয়া ইনি? এটা সাধ্যমতো গোপন করবারই ইচ্ছা ছিল এ পরিবেশে, তাই এতক্ষণ সম্বন্ধ ধরে ডাকিওনি। একটু আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে ইনি হচ্ছেন মাসি, আমার একটু দূর সম্পর্কের। গোবিন্দ মাসি হঠাৎ ঠান্ডা হয়ে আমার মুখের দিকে বক্র কটাক্ষে চেয়ে শুনছিলেন। বললেন, বল বল, শুনে যাচ্ছি। তোর কি হলো রে শৈল, দুঃসম্পর্কের বলতে মুখে একটু বাঁধলো না তোর?
ওর মা হলো গোদেলপাড়ার সুবাদে আমার দিদি, গোবিন্দ বলতে অজ্ঞান হতো। আর তার ছেলে 5 জন গুন্ডোর পাল্লায় পড়ে ভয়ে ভয়ে বলে কি না। ভদ্রলোক শান্তভাবেই বললেন, না মানে সহোদর বোন নয় তো, ইনি সেই কথাই বলছেন। গোবিন্দ মাসি আবার উলসে উঠলেন, ভদ্রলোকের দিকে একটু কুঁজো হয়ে হাত পা নেড়ে বললেন, আছে আছে সহোদর বোন, থাকবে না কেন? তবে সে যদি বোনের মতো বোন হতো তাহলে কি এই এতগুলো গুন্ডো একজোট হয়ে আমায় নাকাল করতে পারত? তাহলে কি? ভদ্রলোকের মাথাটা প্রকৃতই খুব ঠান্ডা। পাবলিককে সন্তুষ্ট রাখতে পোস্ট অফিসের আমলাদের উপর বিশেষ অনুশাসন থাকে, তা ওনাকে দেখে মনে হলো দেখে ঠেকে অনেকখানি পোক্ত হয়ে উঠেছেন। মনে হলো বোনও যদি বোনের মতো হতো তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াতো সেটা ভেবে ভিতরে ভিতরে একটু শিউরে উঠছেন। কিন্তু ওদিকটা চাপা দিয়ে একটু সান্ত্বনার স্বরেই বললেন, তার হয় কোথায় সব সময় বলুন, কিন্তু সে আফসোস থাক, আপনি বসুন, সব ঠিক হয়ে যাবে। আমার দিকে চেয়ে বললেন, আপনি একটু ভেতরে আসবেন দয়া করে। আবহাওয়াটা একটু নরম হয়েছে, আমারও মাথায় একটা মতলব উঁকি মারছে। খুবই সহজ একটা উপায় রয়েছে, চেঁচামেচি হইহুল্লোড়ের মধ্যে মাথাতেও আসছিল না। মনে হলো ভদ্রলোকও যা ঠাহর করেছেন ওই একই, কিন্তু এত সহজ কথা যে গোবিন্দ মাসির মাথায় আসবে না তাই বা হয় কি করে? চুপ করে দাঁড়িয়ে শুনে যাচ্ছিলেন। আমি পা বাড়াতেই ডান হাতটা খপ করে ধরে ফেললেন, বললেন, কোথায় যাস? ওদের ওই ভাঁওতায় পড়ে তুই যাস কোথায় শুনি? হাত ছাড়িয়ে নিয়ে একটু বিরক্তভাবেই বললাম, ভদ্রলোক ডাকছেন, প্রবীণ লোক, শুনেই আসি না একটু? যখন বলছেন ঠিক হয়ে যাবে, এমনভাবে সমস্ত দিন এখানে কাটানোও তো যায় না বলো। এগিয়ে গেলাম, পিছনে গোবিন্দ মাসি আবার গলা তুলেছেন, তোকে ছেলে মানুষ পেয়ে, হাদা গঙ্গারাম পেয়ে যত খুশি ভাঁওতা দিক, কিন্তু গোবিন্দ বামনি বড় শক্ত ঘানি সইল। প্রবীণ বই কি, নইলে এতগুলোর মাথার উপর সর্দারি করছে? ওদের চিনি, ন্যাকা ন্যাকা কথা কয়, 12 আনা দিয়ে 13 আনা নেয়। মিলিয়ে দেখ গে, তোর প্রবীণ যদি বাকি পয়সাটা তোর ঘাড় ভেঙে আদায় করে গোঁজামিল দেওয়ার কথা না বলে, তো মাসির নামে 2টো কুকুর পুষিস। তা তোকে ভাঁওতা দেয় দিক, আমার কাছে চলবে না। তোর মেশোকে তার করেছিলুম সেই 13 সনের অঘ্রাণ, আমার কাছে তার রসিদ রয়েছে। ও কত বড় প্রবীণ আর তুই বামুনের ঘরে কত বড় মুখ্য, টের পেতে আমার দেরি হবে না। পোস্ট কার্ড বেড়েছে, খাম বেড়েছে, তেমনি আমিও 12 আনাটাকে না হয় পুরোপুরি 1 টাকা করে দিচ্ছি, তার উপর 1 পাই যদি বেশি হয়। বকে যাচ্ছেন। ভিড়ের মধ্যে ব্যাপারটা জিইয়ে রাখবার লোকেরও অভাব নেই। উৎসাহ দিচ্ছে, বুদ্ধির তারিফ করছে, চাপা গলায় বোধহয় জুগিয়েও দিচ্ছে বুদ্ধি কেউ কেউ। ভিতর থেকে শুনছি মাসি আসর ক্রমে আরও গরম করে তুলছে। পোস্টমাস্টার মশাইয়ের ঘরটা ভিতরের দিকে, সামনাসামনি হয়ে টেবিলের দুপাশে বসলাম দুজনে। ওই প্রস্তাবই ছিল ওনার, যুক্তি চলছে না, সরাবার উপায়ও নেই। এদিকে পোস্ট অফিসের কাজ বন্ধ হয়ে রয়েছে, 1 টাকার অতিরিক্ত পয়সাটা দিয়ে চালিয়ে নেওয়ারই প্রস্তাব ছিল ওনার। গোবিন্দ মাসির মন্তব্যগুলো কানে যেতেই চেয়ারে গা এলিয়ে দিয়ে হতাশ কণ্ঠে বললেন, না তাহলে মতলবও তো খাটল না মশাই, এই যে কঠিন সমস্যায় পড়া গেল। সত্যি তো আর পুলিশ ডাকা যায় না, আর পোস্ট অফিস এদিকে মেছো হাঁটার অধম হয়ে দাঁড়িয়েছে। একটু রগ দুটো টিপে বললেন, একটা নয় কাজ করি, আপনি তো রয়েছেনই, অফিসের কার্বনের টাকাটা ঠিকঠাক, ওর রসিদটা না হয় আলাদা করে ওই যা বলছেন 1 টাকা তাই করে দেব। বললাম, দেখুন মতলব হিসেবে মন্দ নয়, তবে তাতে পুলিশ কেসে পড়ার 16 আনা চান্স। ওনার মাথায় যখন ঢুকেছে তখন হরেক রকম সন্দেহ হবে, ভয়ানক সূক্ষ্ম দৃষ্টি এদিকে,
হয়তো রশিদ হাতে নিয়ে আমায় টানতে টানতে সোজা থানায় গিয়ে উঠবেন। তাহলে উপায়? 27 বছরের চাকরি মশাই, রিটায়ার করতে যাচ্ছি, এমন ফ্যাসাদে কখনো পড়তে হয়নি। ফ্যাসাদ বই কি, আমারও মাথায় কিছু আসছে না। আমিও ভেবেছিলাম 1 টাকার অতিরিক্ত চার্জটা পকেট থেকে দিয়ে হাঙ্গামাটা মিটিয়ে ফেলব। সে চাল তো ধরা পড়ে গেল। একদম ফুরিয়ে গেলে লোকে ঠান্ডা হয়, এনার তারও কোনো সম্ভাবনা নেই। যে পাড়ায় থাকেন সমস্ত দিন কাকচিল বসতে পায় না। উনি একদিকে আর ওই রাঙাখুড়ি নিয়ে সমস্ত পাড়াটা আরেকদিকে। তবুও বেদম হার তারাই হারে। আর হে তো এখানে কয়েকজন নিরীহ কেরানি, আইন যুক্তি দেখানো ভিন্ন, যাদের অন্য কোনো সম্বল নেই। গোবিন্দ মাসির দম ফুরোবার কথাই আসে না। দুজনে অগত্যা রক টিপে দুদিকে বসে রইলাম। অথচ একটা খুবই সহজ উপায় ছিল, এবং সেটা মনে পড়ল যখন অবস্থাটা একেবারে চরমে এসে দাঁড়িয়েছে। তাই তো হয় সাধারণত এসব ক্ষেত্রে। আসলে যতই বিলম্ব হচ্ছে, বাইরে গোবিন্দ মাসি ওদিকে ততই উগ্রমূর্তি ধারণ করছিলেন। শেষে আর থাকতে না পেরে চিৎকার করতে করতে ভিড়ের মধ্যে এগিয়ে এসে অফিস ঘরে ঢুকতে যাবেন, আমি তাড়াতাড়ি উঠে এলাম। যা ঠাহর করেছি তাতে বোধহয় সমস্যাটা এবার মিটবে। সুতরাং একটু যেন বিরক্তির ভাবে টেনে এনে বললাম, মাসি, এত উতলা হলে চলে? আমি কি বসে আছি? কাগজপত্র ঘেঁটে এদের নিয়মকানুন যেমন দেখছি, তাতে 2 টাকা 8 আনার কথা তো বাদই দাও। এনারা 1 টাকাও পেতে পারেন কি না সন্দেহ আছে আমার। ওই তুমি যেটা ক্ষমাঘেন্না করে দিয়ে দিতে চাইছো আর কি। তবে আর একটু পাকা করে বুঝে নিতে দাও, গভর্নমেন্টের পাওনা তো। গোবিন্দ মাসি একেবারে নির্বাক হয়ে গেছেন। চোখ দুটো বড় বড় করে প্রশ্ন করলেন, 1 টাকাও দাবি করতে পারে না, অথচ চাইছে 2.5 টাকা? এদের ফাঁসি কাটে তুলছে না কেন? ভিড়টা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আমি উত্তর করলাম, তবে আর বলছি কি, কিন্তু একটু ভালো করে দেখে নিতে দাও আমায় আগে। সেই পুরনো সময় আর এ সময় মিলিয়ে দেখতে হবে তো। একটু বসো গিয়ে স্থির হয়ে। তুমি একটুখানি গলদ ভেবেছিলে, আসলে অনেক গলদ। মাসি ফিরে গেলেন। কানে গেল, এইবার সামলাও। এ আর অবলা মেয়ে মানুষ নয় একটা। এই, তোমরা কেউ যাবে না, তামাশাটার শেষ দেখে যাবে। ভিতরে এসে বললাম, কই টেলিগ্রামটা একটু দেখি মশাই। টেলিগ্রাফিস্ট ছোকরা এনে দিলে। পুরো একখানি ফর্মে ঠাসা একরাশ কথা। অনেক কষ্টে সারমর্ম যা ধরতে পারলাম তা এই যে গোবিন্দ মাসি তার ভাইপো বটকৃষ্ণকে লিখেছেন কালই এসে তাকে নিয়ে যেতে। রাঙাখুড়ির সঙ্গে আর এঁটে ওঠার সাধ্য নেই তার। পাড়ায় আর এক দণ্ড টিকতে পারছেন না। রাঙাখুড়ি সম্বন্ধে বিশেষণই রয়েছে 5টা। কে লিখে দিয়েছে জানি না, তবে বিশেষণগুলো ইংরেজিতেই। বার্নড ফোরহেড, হাউস বার্নার, গুড ইটার, 100 ইটার, সন ইটার, হাজব্যান্ড ইটার। অনুমান করলাম পোড়া কপালি, ঘর জ্বালানি, ভালো খাকি, শতেক খোয়ারি ইত্যাদি। অন্য একটা ফর্মে ছেটে ছুটে সংক্ষিপ্ত করে দিয়ে বললাম, নিন 14 আনার একটা রসিদ লিখে দিন, আর ওটা এখন ছিঁড়বেন না যেন। ফেরবার সময় সমস্ত রাস্তাটা রিকশাতে চুপ করে রইলেন গোবিন্দ মাসি। কি যে ভাবছেন উনিই জানেন, আমি খাটালাম না। বাড়ির কাছাকাছি এসে হঠাৎ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে শৈল, ওই শয়তানিটার ব্যাখ্যান করে যে কথাগুলো এমন গুছিয়ে লিখিয়ে দিয়েছিলুম, সেগুলো বাদ দেয়নি তো পোড়া কপালেরা? দেখলি তো সব পারে ওরা। বেশ, বটু আসুক, হাতে টেলিগ্রাফটা তো দেখতেই পাবো। গোবিন্দ মাসির কোনো ব্যাপারের জেরই একবারে মেটে না। ও নিয়ে আর আপাতত মাথা ঘামানোর দরকার মনে করলাম না। লিসেন চ্যানেলে আজকে শুনলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গোবিন্দ মাসি।